আমি যদি বলি হাদি যদি না থাকে তুমি নির্বাচন দাঁড়াতে পারবা, ওই কারণে যাও না তুমি হাদিকে তুমি মারছো। হাদি যদি না থাকে হাসনাত কায়ুম কি হাসনাত কি জানি সাদেক কায়ুম নির্বাচন দাঁড়াতে পারবে, এই কারণে ওরাই মারছে। তো এখন আমি কেন গেলাম এটা আমার অপরাধ হয়ে গেছে। সে তো কি একটা অবস্থা ওখানে। তা আমি তখন খুব রাগ করে বললাম মানে সাংবাদিক সামনে যে আমি যদি শুধুমাত্র একটু বলতাম করতাম ওদের কেউ ওখান থেকে বেঁচে বেরোতে পারতো না। কারণ আমি যখন গেছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল হসপিটালের ডাক্তার এবং শ্রমিক কর্মচারী যারা আছে তারা আশেপাশে যারা ছিল আমাদের বিএনপির তারা ওখানে হাজির হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে আমাদের প্রায় 5,000 লোকই হাজির হয়েছে। তো ওখানে একটা ফু দিলে টোকা উড়ে যায় তারা। তো যাই হোক আমি তখন তো আমি সহ্য করলাম, দেখলাম যে সব বাচ্চা ছেলে পেলে, যদিও আর ইদানিং সাল ব্যবহার করা হয় না, কিন্তু দেখেন আপনারা যে শাল ব্যবহার করতেছে। তারপরে গাড়ি কোথায় পাইলে গাড়ি হঠাৎ করে? আমি বলছি না তোমরা গাড়ি চালাতে পারবা না, অবশ্যই পারবা, গাড়ি চালাতে হবে। ব্যবসা করো, চাকরি করো, হালাল পথে ইনকাম ট্যাক্স দাও, জাকাত দেওয়া টাকা দিয়ে গাড়ি ঘোড়া চালাও, কোনো অসুবিধা নেই। আমি মেরি জাকাত তারা রহমতের বুকে হাত দিয়ে বুকের কথা দিয়ে বলতে পারবো যে জাকাতও দেই, ইনকাম ট্যাক্সও দেই। অনেক সময় মনে হয় বলাটা খুব খারাপ ধর্মীয় হবে, জাকাত এবং ইনকাম ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি বছরের শেষ টাকাই থাকে না। একজন সত্যিকারের জাকাত যিনি দেবেন, জাকাতের যদি পরিমাণ অনুযায়ী আবার যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে কিন্তু একেবারে সর্বনাশী ব্যাপার, টাকাই থাকে না, বছরে চলার মতো টাকা থাকে না। তো সেক্ষেত্রে আমি চলে গিয়ে প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে। কিছু কিছু আছে জাকাতের আছে এটা জাকাত দিই কিন্তু ট্যাক্স দিই না। এটা আবার ট্যাক্স কমিশনার যারা আছেন তারা তো আমার জানলে তো মুসিবত, এটা বলেন না আর কি। তো আমি যেটা করি ধর্ম মেনেই চলি। আমি আমার একেবারে আমার 3 জন হুজুর আছে। ও আবার এটা বলছে আমি নাকি উদ্বাস্ত, আমি নাকি ভাইয়া আসছি উদ্বাস্ত, কি অনেক কথা। তো যাই হোক এগুলো বলতে গেলে জানেন ওকে বললাম যে ভাই এগুলো বলার দরকার নাই, তুই চা খাওয়া একদিন কথা বলি। কারণ ওদের নেতারা সব কম বেশি আমার পাশে আসছে, চা খেয়েছে, বের নিয়েও গেছে, সব বলছি। এখন এইটাও নাকি হুমকি দেওয়া হয়েছে, আমি হুমকি দিচ্ছি। আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় সে বলতেছে আমাকে যতই হুমকি দেওয়া হোক, ভাই আমরা ঢাকা শহরের ছেলে, একটা সময় তোমাদের বয়স না, তোমাদের কম বয়সে ঢাকা শহরকে দাপিয়ে বেরিয়েছি আমরা, একটা সময় ছিল। আমি সিদ্ধেশ্বরী স্কুলে পড়েছি, আমি মন্ত্রী সেন্ট্রাল কলেজে পড়েছি। দুটো কথা এই কারণে বললাম, আমি কয়েকটা কলেজ, 2টা কলেজের কথা বলবো, 2টা স্কুলের কথা বলবো। সিদ্ধেশ্বরী স্কুল ছিল সকল ভালো এবং খারাপ ছাত্র মিলে ছিল যে সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী স্কুল। এখান থেকে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র বেরিয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে। মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, এখান থেকেও অনেক ভালো ছাত্র বেরিয়েছে, আপনার সেক্রেটারি হয়েছে, মন্ত্রী হয়েছে অনেক। আরেকটা হলো তিতুমির কলেজ, এখন যেটা আছে, তৎকালীন সময় জিন্না গভর্নমেন্ট কলেজ। আমি সেই জিন্না গভর্নমেন্ট কলেজে পড়েছি, আমি জগন্নাথ কলেজে পড়েছি, আমি সরদি কলেজে পড়েছি। এখন বলতে পারেন যে এই সময়টা এতটুকু সময়ের মধ্যে আপনি এত কলেজে কিভাবে পড়লেন? কারণটা হলো ছাত্র আমি যতই ভালো হই না কেন, আমি খুব অ্যাডিকটিভ ছাত্র ছিলাম না, খুব মনোযোগী ছাত্র ছিলাম না। ফলে আমরা ওই কলেজে থেকে যেতাম, ওই ক্যাফেটেরিয়াতে গিয়ে কমন রুমে গিয়ে ক্যারম বোর্ড খেলতাম, চা খেতাম, নাস্তা খেতাম। ফলে হয়েছে কি পার্সেন্টেজ শর্ট। তো আলটিমেটলি গভর্নমেন্ট কলেজ, জিন্না গভর্নমেন্ট কলেজ অ্যালাউ করে নাই আমাকে ভর্তি হয়েছি সোয়ার্দি কলেজে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি লিডুল্লাহ সহ আমার এক ফ্রেন্ড আছে জামান, আমরা জগন্নাথ কলেজে ভর্তি হই। আমি এটাই কেন বলছি যে ঢাকা শহরে আমাদের চলাচলটা ছিল অসীমিত, সীমিত না, অসীমিত। আমরা ঢাকা শহর চষে বেরিয়েছি এক সময়, নামও হয়েছে, বদনাম হয়েছে, সুনাম হয়েছে, দুর্নাম হয়েছে।
অতঃপর ঢাকা শহরের মেয়র হয়েছি। অনেক এমনিতে না, এমনিতে হয়নি। এখন এরা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে। তা আমি বললাম যে আপনারা চা খান একদিন এসে আমার বাসায়। আমি নাকি থ্রেট করেছি, চা খাও থ্রেট, বিরিয়ানি খাও, তারপরে বিরিয়ানি খান, এরাও থ্রেট করছে। কথায় কথায় বলে, আমি তাকে হুমকি দিচ্ছি। এখন আমি কি করে বুঝাবো যে ওর মতো ছেলেকে আমার হুমকি দেওয়ার কোনো প্রয়োজন তো নাই। আমার যদি একজন, আমি ওই দিন কথাটা বলেছি, আমার কথা বলতে হচ্ছে। আমি অনেক হসপিটালে গেলাম না, ওই ছেলে হাদিকে দেখার জন্য। আমি কিন্তু প্রথম লোক ছিলাম, তখন কিন্তু এই ছেলেগুলো কেউ যায় নাই। আমি গেছি কিন্তু 3টার সময় গিয়ে হাজির হয়েছি ওখানে, আমি 3টায়, এরা কেউ যায় নাই। কেন যাও নাই বাবা? আমার প্রশ্ন হলো কেন যাও নাই? আমি যদি বলি হাদি যদি না থাকে তুমি নির্বাচন দাঁড়াতে পারবা, ওই কারণে যাও নাই তুমি, হাদিকে তুমি মারছো। হাদি যদি না থাকে হাসনাত কায়ুম, কি হাসনাত কি জানি, সাদেক কায়ুম নির্বাচন দাঁড়াতে পারবে, এখানে ওরাই মারছে। তো এখন আমি কেন গেলাম এটা আমার অপরাধ হয়ে গেছে। সে তো কি একটা অবস্থা ওখানে। তা আমি তখন খুব রাগ করে বললাম, মানে সাংবাদিক সামনে, যে আমি যদি শুধুমাত্র একটু বলতাম, করতাম, ওদের কেউ ওখান থেকে বেঁচে বেরোতে পারতো না। কারণ আমি যখন গেছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল হসপিটালের ডাক্তার এবং শ্রমিক কর্মচারী যারা আছে, তারা আশেপাশে যারা ছিল আমাদের বিএনপির, তারা ওখানে হাজির হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে আমাদের প্রায় 5,000 লোকই হাজির হয়েছে। তো ওখানে একটু ফু দিলে টোকাতে উড়ে যায় তারা। তো যাই হোক, আমি তখন তো আমি সহ্য করলাম, দেখলাম যে সব বাচ্চা ছেলে পেলে। এখন আমি মাঝে মাঝে বলি যে আমার নাতিরা যখন, বাচ্চারা যখন আমার সঙ্গে রাগটা করে, তখন তো আমি করতে পারি না। তো একসময় তো আমরা বাবার সঙ্গে রাগ করেছি, বাবা 2-4 থাপ্পড় দিয়েছে আমাদের এক সময়। কিন্তু এখনকার বাচ্চারা তোরা আবার থাপ্পড় টাপ্পড় সহ্য করে না, রাগ করলে মুসিবত, রাগ করা যাবে না ওদের সঙ্গে। তো এখন আমি ওদের সম্বন্ধে এটাই ভাবি। তো যাই হোক, আমি আপনার সঙ্গে যে বলছিলাম, শুরু করেছিলাম যে আপনাদের সঙ্গে গল্প করতে পারি, বক্তৃতা দিতে পারি না। মার কাছে মা বাড়ির গল্প করা সময় একই রকম। এটা শোনো, আমি এক সময় দেখছি শান্তিনগরের যে মোড়টা, চৌরাস্তা মোড়, ওখানে পানি জমে। তো আমি চিন্তা করলাম মেয়র থাকা অবস্থায় তখন, যে এখানে তো পানি জমার কথা না। আমি সিদ্ধেশ্বর স্কুলে পড়েছি, ভরা বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে আমি গিয়েছি, কিন্তু এই শান্তিনগর বলে কখন পানি জমে নাই। পানি কেন জমবে? অনেক খোঁজ করে দেখলাম যে পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে, সে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আমি পরবর্তীতে বড় ড্রেন করে, যেটা আপনারাও জানেন না, ওখান থেকে ড্রেন করে বিজয়নগর হয়ে যে বস কালভারটা আছে, ওখান থেকে কানেকশন আমি দিয়ে দিচ্ছি। ফলে ওই পানিটা হতে সরে গেছে, এখন পানি আর জমে না। আর আপনার যেটা আছে, এটার যে আউটলেট যেটা আছে, সেটা এখন বন্ধ অলমোস্ট। খুব তির করে পানি ধীরে ধীরে যায়। কিন্তু জানেন, এটা একটু যদি একটু খোঁজ খবর নেওয়ার লোক থাকতো, মা বাপ থাকতো, এই 17 বছরে এখানে এক ফোঁটা পানি জমার কথা না। আসলে এটা দেখার মতো লোক নাই, এটা বোঝার মতো লোক নাই। যদি একজনকে বলা হয় যারা নির্বাচন দাঁড়িয়েছে যে এই পানি নিষ্কাশন করতে পারবেন, সে বলবে হতে পারবো। কিভাবে পারবেন সে বলতে পারবে না। আমাকে যদি বলা হয়, আমাকে বললে আমি এটা বলবো যে আমার 1 দিন সময় লাগবে, এটা বেশি না। 1 দিনের মধ্যে আমি এখানে পানি জমবে না। সেটা করার ক্ষমতা আমাকে আলাদা দিচ্ছে, আমি জানি। কারণ আমি জানি পানিটা কোথায় জমতেছে, কেন জমতেছে, কোথায় ব্লক আছে। এটা ঢাকা শহরে বসবাস করতে জানতে হবে। তো এখন যেটা মূল কথা আসি, আমাদের ভোট, নতুন প্রজন্ম, আমাদের যারা জেনজি বলা হয় যাদেরকে, এই মুহূর্তে প্রথম ভোট অনেকের, এরা কিন্তু আসলেই, যে কথা মুভি পড়েছেন তখন, এরা কিন্তু আসলেই আমার সম্পর্কে জানে না। আমার নাম শুনেছে, পাশাপাশি এই যে একজন ক্যানভাসার যেভাবে আমার সম্পর্কে ক্যানভাস করতেছে, তো ওই বাচ্চারা যদি এইটা শুনে আবার বিশ্বাস করে, তাহলে কিন্তু ধরেই নেবে সত্যি আব্বাস সাহেব চাঁদাবাজ।
সত্যি গ্যাংস্টার, সত্যি মাফিয়া, ওরা বিশ্বাস করবে কিন্তু। এই কারণে আমার মনে হয় আপনাদের বাসায় যে ছেলেমেয়েগুলো আছে তাদের ব্যাপারে তাদেরকে একটু এই সম্পর্কে বোঝাতে হবে। এই যে ছেলেগুলো আসছে এখন, আমি আজকে দেখলাম যে একটা পত্রিকায় ছবি দেখলাম, এখনের মধ্যে এখানে আছে মনে হয়, মানে স্মার্ট, মানে হাইয়েস্ট অর্ডারের স্মার্ট ওরা। হাউ, কিভাবে হলো? কদিন আগে কি ছিল এরা? গাড়ি থেকে নামে, কি সুন্দর একটা দামি শাল পরে। আমি বলতে চাই যে 2 বছর আগে আপনার শালটা কোথায় ছিল একটু দেখান তো, আমি দেখি। 2 বছর আগে একই শাল 2 বছর আগের। আর আমাকে যদি বলে আমি এখন থেকে 30 বছরের শাল আমি দেখাতে পারবো, 30 বছরের, একটা না 30টা দেখাতে পারবো। এটা আগে থেকে ব্যবহার করতেছি, এখনো করি, যদিও আর ইদানিং শাল ব্যবহার করা হয় না। কিন্তু দেখেন আপনারা যে শালটা ব্যবহার করতেছে। তারপরে গাড়ি, কোথায় পাইলে গাড়ি হঠাৎ করে? আমি বলছি না তোমরা গাড়ি চালাতে পারবা না, অবশ্যই পারবা, গাড়ি চালাতে হবে। ব্যবসা করো, চাকরি করো, হালাল পথে ইনকাম ট্যাক্স দাও, জাকাত দেওয়া টাকা দিয়ে গাড়ি ঘোড়া চালাও, কোনো অসুবিধা নেই। আমি মেরি জাকাত তারা রহমতের বুকে হাত দিয়ে বুকের ওখানে দিয়ে বলতে পারবো যে জাকাতও দেই, ইনকাম ট্যাক্সও দেই। অনেক সময় মনে হয় বলাটা খুব খারাপ ধর্মীয় হবে, জাকাত এবং ইনকাম ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি বছরের শেষ টাকাই থাকে না। একজন সত্যিকারের জাকাত যিনি দেবেন, জাকাতের যদি পরিমাণ অনুযায়ী আবার যদি ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু একেবারে সর্বনাশী ব্যাপার, টাকাই থাকে না, বছরে চলার মতো টাকা থাকে না। তো সেক্ষেত্রে আমি চলি কি প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে। কিছু কিছু আছে জাকাতের আছে, এটা আমি জাকাত দিই কিন্তু ট্যাক্স দিই না। এটা আবার ট্যাক্স কমিশনার যারা আছেন তারা তো আমার জানলে তো মুসিবত, এটা বলেন না আর কি। তো আমি যেটা করি ধর্ম মেনেই চলি। আমি আমার একেবারে আমার 3 জন হুজুর আছে, মুফতিজির মাজার আছে একজন মুফতি, আমি যে মসজিদের মুতাওয়াল্লি সেখানকার মুফতি আছে, আর খিলগাঁও মসজিদে একজন মুফতি আছে। আমি তিনজনকে জিজ্ঞেস করি বছর শেষে যখন জাকাত দেওয়ার সময় আসে। ইদানিং আপনি জানেন কিনা ইসলামিক অডিট আছে একটা, যারা নাকি জাকাত নির্ধারণ করে দেবে।